প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা বড় পাইসাইল, ধামরাই, ঢাকা। অবসরপ্রাপ্ত সামরিক এবং বেসামরিক লোকজনের সংগঠন অবসর সোসাইটি এর বাৎসরিক বনভোজন 2025 অনুষ্ঠিত হল 22 ফেব্রুয়ারি 2025। এ যেন একটি বিরাট মিলন মেলা। সৌন্দর্যমণ্ডিত এলাকাটিতে এলাকাবাসী এবং সোসাইটির সদস্যগণের পরিবারবর্গ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বৃন্দের পরিবার এবং এলাকার স্কুল কলেজের প্রিন্সিপাল, শিক্ষক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিবেশীদের উপস্থিতিতে বনভোজনটি একটি আনন্দ উৎসবে রূপান্তরিত হয়। অনুষ্ঠানটিতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, এলাকাটি যেখানে বনভোজন অনুষ্ঠিত হয় তার সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তায় ঢাকা ছিল। এলাকাটিতে আছে ফলে ফুলে ভরা বাগান, গরুর খামার, হাঁস মুরগি, মাছ ইত্যাদিতে ভরপুর একটি খামার বাড়ি। বনভোজন 2025 উপলক্ষে একটি গরু জবাই করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় খাবারের আয়োজন করা হয়। সকালে নাস্তা শেষে অবসরের একটি গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গানটির গীতিকার ও সুরকার মোহাম্মদ শহীদুল ইসলাম। ঢাকা জেলার ধামরাই থানা, বড় পাইসাইল গ্রাম। ঢাকা জেলার ধামরাই থানা, বড় পাইসাইল গ্রাম। অবসর সোসাইটি নামে, অবসর সোসাইটি নামে আছে বাগান। বাংলাদেশের অবসর সোসাইটি বাইরে বাংলাদেশের দেশে অবসরে অবসর সোসাইটি বাইরে ঢাকা জেলার ধামরাই থানা, বড় পাইসাইল গ্রাম। ঢাকা জেলার ধামরাই থানা, বড় পাইসাইল গ্রাম। অবসর সোসাইটি নামে, অবসর সোসাইটি নামে আছে এক বাগান। তোমরা সইনা যাও রে, তোমরা দেখা যাও রে, তোমরা সইনা যাও রে। বাগানেরই দক্ষিণ পাশে জাতীয় কিশোর, বাগানের দক্ষিণ পাশে জাতীয় কিশোর। আর একটু উত্তর পাশে আর একটু উত্তর পাশে ঢাকাই পিজে। তোমরা দেখা যাও গো, তোমরা সইনা যাও গো, তোমরা দেখা যাও গো, তোমরা সইনা যাও গো। ঢাকা জেলার ধামরাই থানা, বড় পাইসাইল গ্রাম। ঢাকা জেলার ধামরাই থানা, বড় পাইসাইল গ্রাম। অবসর সোসাইটি নামে, অবসর সোসাইটি নামে আছে এক বাগান। তোমরা দেখা যাও গো, তোমরা সইনা যাও গো,
এরপর নিজস্ব শিল্পী ও অবসর সোসাইটির কর্মকর্তাদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আনন্দময় হয়ে ওঠে। বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এতদিন তোর বন্ধু জানা ছিল না এতদিন তোর বন্ধু জানা ছিল না দিল না এতদিন তোর বন্ধু জানা ছিল না এতদিন তোর বন্ধু জানা ছিল না। শোনো গো রূপসী কন্যা গো তার লাগিয়া গাঁথো ফুলের মালা শোনো গো রূপসী কন্যা গো তার লাগিয়া গাঁথো ফুলের মালা তোমার খোপায় পরা রূপার কাটা গো তোমার খোপায় পরা রূপার কাটা গো হাতে কাকুন বালা তার লাগিয়া গাঁথো ফুলের মালা। এবারের বনভোজনের ব্যতিক্রম ছিল ইঞ্জিনিয়ার তাজিল হোসেনের উপস্থিতি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। ইঞ্জিনিয়ার তাজিল হোসেন তার বক্তব্যে বলেন, জি আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং সুশীল সমাজে যারা আমার সামনে উপস্থিত, আমি হয়তো অনেকেই জানি না। হ্যাঁ, আমি আজকে সবার এখানে কনিষ্ঠ বলতে গেলে আমি আজকে সুযোগ পেয়েছি এখানে কথা বলার, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। অ্যান্ড আমি সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আগে আমার একটু পরিচয়টা দিয়ে নিতে চাই স্যার। তো আজকের একটা খুব সুন্দর প্রোগ্রাম, আমি সুযোগ পেয়েছি এখানে। বিশেষ করে আমিনুল আঙ্কেল আসলে তো আন্তরিক, আমাকে আজকে এই সুযোগটা করে দিয়েছে এখানে আসার। অ্যান্ড আমি আসলে এত খুব বড় মানুষও নই, হ্যাঁ, আমার কাছে খুব লাগছে যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছি, কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছি আর কি। আমার সাবজেক্ট ছিল আন্ডার গ্রাজুয়েটে কম্পিউটার সায়েন্স ছিল, মাস্টার্সেও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল। আমি ফার্স্ট পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। আর এটা আসলে বাংলাদেশের আমার কিছু ভালো অভিজ্ঞতা হয়েছে আমার ইউনিভার্সিটিতে, যে এখানে সবাই সমান অধিকার পায়, এটা আমি দেখেছি। অনেকে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলে যে সুযোগ নাই, এটা নাই, সেটা নাই, কিন্তু আমি আমার ইউনিভার্সিটিতে আমি সুযোগ পেয়েছি, সবটাই সুযোগ পেয়েছি আমার জায়গা থেকে। তো আমার বলতে গেলে আমার পরিবারে শুধু আমি আর মা, আমার ফ্যামিলিতে আর কেউ নেই। তবে আমার মা বাস্তব জ্ঞানী অনেক, আমাকে ছোট থেকেই শিখিয়েছে। আমি আগে সুস্থ ছিলাম, ক্লাস 5-এর পর থেকে একটা দুর্ঘটনাবশত ভুল চিকিৎসার কারণে আমার লাইফটা একটু চ্যালেঞ্জ হয়ে গেছে, বাট আমি এটাতে ইউজ টু হয়ে গেছি। আমি আমার জীবনকে কখনো দেখিনি যে আমি আমার সমস্যা হয়ে গেছে, আমার এখানে থেমে থাকতে হবে, আমি এটা কখনোই ভাবিনি। আমি সবসময় ভেবেছি যে জীবন যে কোনো পরিস্থিতিতে, জীবন যেহেতু এত সুন্দর, আমাদের জীবন অনেক বড়, আমি এটা মনে করি জীবন অনেক বড়, জীবনে শেখার অনেক কিছু আছে। ওই অজুহাত দিয়ে যে আমি এখন তো হাঁটতে পারি না, তাই বলে আমি একটা ছোটোখাটো দোকান করে খাবো, আমি কাউকে ছোটো করে বলছি না, আসলে এক জায়গায় থেমে থাকতে নেই, অজুহাত দিতে নেই। আমি মনে করি যারা প্রান্তিক লেভেলে চলে যায় তারা একটু সুযোগ পায়। যেমন আমার বন্ধুরা অনেকেই জানে না যে প্রথম ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরতে কয়টা সিঁড়ি আছে, কয়টা সিঁড়ির স্টেপ আছে, আমি কিন্তু জানি, কারণ আমি যখন উঠি প্রত্যেকটা স্টেপ আমি খুব কষ্ট করে উঠি। সো আমি অবজার্ভ করি। তো আমি ওদের শিখেছি যে থামতে নেই। সময় যখন পেয়েছি জীবনে, এত সুন্দর একটা সময় পেয়েছি, তো শিখতে হবে। আজকালকার আমি যখন অনেক বাচ্চাদেরকে পড়াই, আমি এখন ওই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আর কি লেকচার হিসেবে জয়েন করছি। তো অনেক ছেলেমেয়েরা বলে যে স্যার আজকে শরীর খারাপ, আজকে এটা, বা বাবা আমাকে এটা কিনে দেয়নি, বাবা আমাকে ফোন দেয়নি, কম্পিউটার সায়েন্সে পড়ি আমার ল্যাপটপ দেয়নি।
আসলে তাদের উদ্দেশ্য ওসবে না, আসলে তারা ওই যে একটু সময় নষ্ট করতে চায়, সোশ্যাল মিডিয়াতে ভিজিট করতে চায়, তারা এটাতেই হ্যাপি অনেক। হ্যাঁ, তাদের একটা ডিভাইস থাকলে তারা অনেক খুশি। আমি কিন্তু কম্পিউটার সায়েন্সে যখন ভর্তি হয়েছি প্রথম, তখন কম্পিউটার মানে টাচ করতে সুযোগ পেয়েছি আর কি। আমার স্মার্টফোনও ছিল না, কিন্তু আমি একজন খুব ভালো ইঞ্জিনিয়ার বলতে গেলে। আমি আমার জায়গাতে আমি খুব ভালো পারি, কারণ আমি হচ্ছে ওটাকে ইউটিলাইজ করেছি, সময়টাকে নষ্ট করিনি। তো আমি যারা নতুন সমাজ আসতেছে, তারা তারা দেশকে অনেক কিছু দিতে পারে, তারা যেন সময় নষ্ট না করে। এবং স্টিভ জবস বলেছিল যে ডু নট ওয়েস্ট ইউর টাইম ইফ ইউ হ্যাভ সাম টাইমস লিভ ইন সামওয়ানস লাইফ। যদি সময় বেঁচে থাকে আমরা মানুষের জীবনের জন্য বাঁচবো। যেমন স্যার একটু আগে বলেছেন, জীবন কেবল শুরু, আসলে তার রিটায়ারমেন্ট মানে এমন না যে শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো এই আর কি, যে যুব সমাজ যাদের আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা যেন ওই অজুহাত না দেয় যে আমার এটা নাই, আমার সেটা নাই। সম্ভব, সবই সম্ভব। আমি এমন জায়গা থেকে এসেছি, আসলে এমন না যে খুব কষ্ট করেছি, এসব বলার কিছু নাই। হ্যাঁ, এমনও হয়তো গিয়েছে যে আমি কুকুরের সাথেও ঘুমিয়েছি ঠান্ডার মধ্যে, শীতের রাতে, কাপড় ছিল না। কিন্তু ওসব আসলে আমার গল্প না। আমার গল্প যে আমি এই জায়গায় দাঁড়িয়েছি, আজকে আমার একটা পরিচয় আছে, আমি একজন গ্রাজুয়েট করেছি, এটাই আমার পরিচয়। আমার বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে, আমি থেমে নাই, আমি এখনও কাজ করে যাচ্ছি। আমার মতো যারা একটু পিছিয়ে পড়ে আছে, যারা একটু ভয় পায় মানসিকভাবে, আমরা পারি না, আমি বিশ্বাস করি যে একটু মনোবল দিলে, বাবা মার কথা একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়তো হয়। তো এই আর কি, আমার বক্তব্য এতটুকুই। সকলের কাছে দোয়া এবং চেয়ে আমি আমার ভবিষ্যতে সবার কাছে আমি যেন ভালো কিছু করতে পারি, সকলের কাছে এই দোয়াটা চেয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। কলেজের বর্তমান এবং প্রাক্তন প্রিন্সিপাল তাদের বক্তব্যে বলেন, অনেক সময় অনেকগুলো অনুষ্ঠানে গিয়েছি, আমি দেখেছি যে আপনাদের অনুষ্ঠানগুলো এত চমৎকার হয়। আপনারা যে এক্স হয়েছেন বা আপনারা অবসরে গিয়েছেন, এটা বোঝা যায় না। সেই ডিসিপ্লিনটা এখনো আপনাদের মাঝে আছে। আমাদের আমিনুল ভাই যেখানে বাস করেন, আমি আগেও দেখেছি ফুলে ফলে ভরা, এখনই উনি ওইভাবেই আছেন। আমি 12-14 বৎসর যাবৎ ওনাকে চিনি, একই রকম আছেন, এখনও অনেক সুন্দর। আপনাদের এই ভিলেজটা অনেক বড়, আজকে আমি দেখলাম, অনেক ভালো লাগলো দেখে। আর আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেদিন আমাদের কিছু শিক্ষার্থী, আমরা যে ওইখানে ছিলাম, মাঝে মাঝে ওরা কিছু প্রেজেন্টেশন দিত, বাংলা, ইংরেজি, গান, তারা এত সুন্দর উপস্থাপনা ছিল, আসলে এটা আমরা চিন্তাও করতে পারিনি। অনেকেই দেখা গেছে বলেছে যে আমার বাবা সিপাহি থেকে শুরু করেছেন, কিন্তু তার স্পিড দেখে, তার মেধা থেকে বোঝা যায় না যে আসলে সে কোন লেভেলের মানুষ। তো তোমরা যারা আছো, যারা শিক্ষার্থী, আমি দেখেছি তোমাদের একটা সুযোগ সুবিধা আছে। তোমরা এই দেশের সম্পদ, এই দেশকে আলোকিত করবে তোমরা। তোমাদের প্রত্যেকের মেধা আছে, মেধার চেয়ে বড় জিনিস হলো পরিশ্রম। তুমি যদি পরিশ্রমী হও, তোমার যদি লক্ষ্য থাকে যে হ্যাঁ আমি বড় হব, লেখাপড়া একমাত্র মাধ্যম যেটার দ্বারা অন্য কোনো সম্পদ লাগে না, তুমি ইচ্ছে করলেই পড়তে পারবা। এবং আরেকটা সুবিধা আছে, তুমি যদি মনে করো আমি পরের পয়সায় পড়ব, তাও সম্ভব। তুমি যদি মনে করো আমি টপার হব, আমি স্কলারশিপ পাবো, স্কলারশিপ দিয়েই তুমি শেষ করতে পারবে। তো এই ধরনের সুযোগ সুবিধা অন্য কোনো সেক্টরে নাই। অন্য যে কোনো সেক্টরে অনেক বেশি মূলধন লাগে। আমরা মনে করি অনেকেই যে আসলে এই সেক্টরে অনেক মূলধন লাগে, সেটা লাগে না। আমি সবসময় আমার মনে হয় একটু কথা বেশি হয়ে যাচ্ছে, যে তোমরা যখন লেখাপড়া করবে, আমরা প্রথমেই চিন্তা করি কোন স্যারের কাছে পড়বো, এইটা চিন্তা না করে যে আমি কি পারি আর কি পারি না, এইটা আগে থিঙ্ক করতে হবে। একটা অনুশীলনে যদি 30টা অঙ্ক থাকে, আমার 30টাই স্যারের কাছে করতে হবে, এটা ঠিক নয়। 30টার মধ্যে আমি 20টা, 25টা, 28টা পারবো, 2টা হয়তো পারবো না, ওইটা স্যারের কাছে করব। তো আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আজকের ওই বনভোজন, এটা আমাকে মনে করে দিল অনেক অনেক আগে আমরা বনভোজন কথাটা, এখন ওটা আমরা শিক্ষা সফর করি বলি, কিন্তু বনভোজন যে কি তা আমি ভালোই বুঝি। আমার সে সবাই বুঝে, কিন্তু বনভোজনের একটা আনন্দ, সেটা খাওয়া দাওয়া না,
সেটা আনন্দে আলাদা। তো এখানে আজকের এই অনুষ্ঠানে সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি সংক্ষেপ করছি। সামনে উপবিষ্ট অনেক গুণীজন আছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুধু একটা কথাই বলবো যে অনুষ্ঠানটা সুন্দর হয়েছে, সার্থক হয়েছে। মানুষের জীবনের, কর্মময় জীবনে মাঝে মাঝে কিছু এরকম করলে তার সব ভালো লাগে। বৃদ্ধ বয়সে আমাকে খুব সুন্দর লাগতেছে। এখানে এসে দেখি অনেকে আমার পরিচিত। ওই পাইসাল, এটা তো বড় পাইসাল, ওই পাইসাল জায়গাটায় ওয়াজেদ হাজি সাহেবের জায়গা, বিশাল জায়গা। তার একটা পুকুর আছে 24 বিঘার মধ্যে। তার এত জায়গা এখানে আছে, দৌড়ে শেষ হবে না ওইখানে। কাজেই উনি আমার ভাইরা লাগে। এখানে এই জায়গাটা আমি অনেক আগে থেকে, আরও 30-40 বছর আগে থেকে এগুলো আমার মানে দিকে যাতায়াত আছে। কিন্তু এই জায়গা যে তারা আর্মিরা কিনে নিয়ে তো সুন্দর করবে, এটা আমার ধারণা ছিল না। ভালো, তারা তাদের জীবনের শেষে এখানে একটা সুন্দর জায়গা পেয়েছে। বেসামরিক এবং সামরিক লোক একত্র থেকে সুন্দর সমাজটা গড়বে। আমাদের লেখাপড়ার সাথে সাথে আমাদেরকে যারা দেখুন ছাত্র আছো, একটা কথাই, ভবিষ্যৎ জীবন গড়েও এবং সুন্দর থাকো, জীবনের যেন সার্থক হয়। যেটা ভালো এটা তো বোঝা যায়, যেটা খারাপ ওটাও আরও বেশি বোঝা যায়। কাজে খারাপের সাথে থাকবে না, ভালোর সাথে থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আয়োজনটা সুন্দর সার্থক হোক, এই কথা বলে সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কর্পোরাল আমিন কর্তৃক আয়োজিত এই যে বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত সম্মানিত ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ এবং ছোট বাচ্চা কাচ্চা যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত আপ্লুত, নিজেকে সম্মানিত এবং গৌরবান্বিত বোধ করছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্পেশালি আমি নিজেও বাংলাদেশ আর্মি থেকে এইমাত্র রিটায়ার করলাম, গত মাসেই আমি রিটায়ার করেছি LPRS। এই মুহূর্তে যখন শুনলাম যে এখানে সৈনিকদের একটা আয়োজন করছে এবং যেটা স্পন্সর করছে আপনাদের অত্যন্ত জনপ্রিয় কর্পোরাল আমিনুল, আমি এটা লুফে নিয়েছি দাওয়াত পাওয়ার সাথে সাথে। বিকজ যে কোনো গ্যাদারিংয়ে আমাকে অত্যন্ত আনন্দিত করে, আমাকে অত্যন্ত আপ্লুত করে। তো এখানে সত্যি আমি আবারও জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা উপস্থিত হয়েছেন আশা করি আপনারা সবাই এনজয় করছেন। এইখানে যারা অবসর থেকে যারা আসছেন, সৈনিক যারা, আমি শিওর এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, সবার সাথে আমার পরিচয় হয় নাই, সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলেমিশে আপনারা যেভাবে আনন্দ করছিলেন একইভাবে আমরা আনন্দ করতে থাকব। এখানে আমার পাশে রয়েছে একটা ফিউচার ব্রাইট স্টার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাশ করা, কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া। আমি তোমার সাথে মিট করেও ধন্য মনে করছি নিজেকে। ওকে, বিকজ দি কান্ট্রি, দি ফিউচার ইজ ওয়েটিং ফর ইউ। আশা করি তোমার প্রজ্ঞা, তোমার মেধা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে আরও আলোকিত করবে। ওকে, এখানে যারা শিশু কিশোর ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের জন্য আমার দোয়া, একইভাবে যেন একে অনুসরণ করে যেন ভবিষ্যতে বাংলাদেশকে আলোকিত করার জন্য যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আমরা এখানে যারা অবসর গ্রহণ করে আসছি তাদের জন্য দুই একটা কথা বলতে চাই। যেহেতু আর্মি পরিমণ্ডলে আমরা সবাই একই পরিবারের সদস্য, আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে ইন দ্য সেন্স যে আমি আবার মনে হচ্ছে যে আর্মিতেই আছি, এরকম একটা ভাব মনে হচ্ছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিনগুলো যেভাবে এখন আনন্দ করছি, প্রতি মুহূর্তে যেন আমরা সেভাবে আনন্দ করতে পারি, এর জন্য যেন নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে পারি, নিজেদের সন্তান পরিবারের দিকে যেন নজর দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে ছেলে মেয়েদেরকে যেন মানুষ করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমরা কেউই কিন্তু অবসর গ্রহণ করেছি বাট শেষ হয়ে যায়নি, ফুরিয়ে যায়নি, এটা মাথায় রাখতে হবে। সো আমি মনে করি একটা ইনিংস আমরা শেষ করলাম, কেবলমাত্র দ্বিতীয় ইনিংসের শুরু, সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। আমরা যেন এই ইনিংসে ভালো করতে পারি, এখানে ভালো করব আমরা বাবা হিসাবে। আমি দেখলাম শামসুর নানা হয়ে গেছে অলরেডি, কোথায় শামসু কই? আমরা নানা হিসেবে ভালো করব ভবিষ্যতে ইনশাল্লাহ, যার অঙ্গনে দাদা হিসেবে ভালো করব। এবং ওভারঅল যে মানুষ হিসেবে আমরা যে সোসাইটিতে এসেছি সেই সোসাইটিতে যেন আমরা কন্ট্রিবিউট করতে পারি।
কর্পোরাল আমিন এন্টারপ্রেনিউর হিসাবে অনেক ভালো কাজ করছে। সে নিজেই যে কেবলমাত্র প্রজ্বলিত হচ্ছে তাই না, আমি শিওর তার কন্ট্রিবিউশনের মাধ্যমে সে এলাকায় ভালো ভালো কাজ করে এলাকাকে আলোকিত করবে। এই এলাকার মানুষ যারা আছেন আমরা এটা থেকে অনুপ্রাণিত হব। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, ভালোবাসাবোধ থাকবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকবে। সেটা মিলেমিশে আমরা সবাইকে যেন সবার পাশে দাঁড়াতে পারি, সবাইকে যেন মিউচুয়ালি সাপোর্ট করে এলাকাকে, নিজের উপজেলাকে, নিজের জেলাকে, আলটিমেটলি আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে যেন উজ্জ্বল করতে পারি, আলোকিত করতে পারি, সেই প্রত্যাশা আমার সকলের প্রতি। আমি রিটায়ারমেন্টে আসলাম, আমার জন্য দোয়া করবেন। সেকেন্ড ইনিংস কেমন শুরু হতে যাচ্ছে, একইভাবে আমি স্বপ্ন দেখি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, যেন মানুষের উপকার করতে পারি, সোসাইটির উপকার করতে পারি, আলটিমেটলি আমরা যে দেশে বাস করতে পারি সব কিছু নিয়ে যেন বাংলাদেশের জন্য কিছু না কিছু করতে পারি। সবার জন্য শুভকামনা। সবার সাথে বাই নেম পরিচিত হওয়া ভেরি ডিফিকাল্ট। আমাকে বাই দিসে আপনারা জেনেছেন, আমি ব্রিগেডিয়ার জেনারেল মহসিন, সদ্য রিটায়ার করলাম। একসময় কমান্ডো ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলাম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। সবাই ভালো থাকি, আমরা ভালো থাকবেন, দোয়া করি প্রত্যেকের জন্য, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। দুপুরে মধ্যাহ্নভোজের পরে র্যাফেল ড্রটি অনুষ্ঠিত হয়। নেক্সট নাম্বার, টিকিট নাম্বার 293, টিকিট নাম্বার 293। দ্বিতীয় বিজয়ী আমার কাকা সবুজ চেয়ারম্যান সাহেবের ছেলে, দ্বিতীয়বার। টিকিট নাম্বার 010 110 সর্বশেষ গিফটটা উপরে দাও, গিফটটা সবাই দেখুক, গিফটটা সবাই দেখুক। এইটা হচ্ছে আমাদের প্রথম পুরস্কার, এইটা প্রথম পুরস্কার এবং শেষ পুরস্কার। ওঠো, এই তো ভাগ্যবান ব্যক্তি আমরা পেয়েছি 228। পরবর্তী পুরস্কার 071 ওদিকে কেউ হাত তুলছে, 071। শেষ মনোযোগ আকর্ষণ করছি, আমাদেরই একজন প্রবাসী ভাই, সে সৌদি প্রবাসী, সে সবার জন্য একটা গিফট পাঠাইছে। এটা তো আমরা সবাইকে দিতে পারবো না, সে সৌদি থেকে এটা মনে করেন পাঠাইছে, এটা কি আমরা সবাইকে দিতে পারবো না। এইটাও আমরা একটা লটারি দিব, এইটা যার যার টিকিটটা একটু রাখেন, এই টিকিটের ভিতরেই আমরা একটা লটারি দিব। যারা পায় নাই, যারা পাইছে তাদের টিকিট তো বাতিল হয়ে গেছে। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান ভাই, সে এটা পাঠাইছে, যারা পান নাই, যারা পাইছে তাদের টিকিট তো বাতিল হয়ে গেছে। এখন আমরা উঠাবো কে ভাগ্যবান সেই ব্যক্তি, একটু সবাই দেখেন কে ভাগ্যবান ব্যক্তি। ভেরি গুড, একটা উঠাইছে, এই যে ভাগ্যবান ব্যক্তি 387 বিশেষ পুরস্কার 387 সবাই একটু দেখেন, কাইন্ডলি মিলান। এটা আমাদের মিজান ভাই সৌদি থেকে পাঠাইছে। আমরা এই কারণে সবাইকে, যদি এই পুরস্কার না থাকে তাহলে সারে যা বলবে তাই, যদি আবার দিতে বলে আমরা দরকার আরেকটা দিব। ঠিক আছে, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের পক্ষ থেকে কর্পোরাল আমিনের জন্য একটা পুরস্কার, সবাই একটু তালি দেন। আমি আর্মি কমান্ডো কোর্স 3 এর পক্ষ থেকে এই পুরস্কারটা হ্যান্ড ওভার করছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সোসাইটির বাগান থেকে উৎপাদিত বিভিন্ন শাকসবজি সকলে উত্তোলন করে নিয়ে যান। বনভোজনটি সুন্দরভাবে সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আমিনুল ইসলাম ও তার সহকর্মীবৃন্দ।